আর আমরা যে স্লোগান দিই মাঝে মাঝে, অমুক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, বলি না, এটাও দরকার নাই। আমাদের ভাই একজনই, তারেক রহমান, তাই না? আমাদের নেত্রী একজন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমাদের দার্শনিক, আমাদের প্রতিষ্ঠাতা একজন, শহীদ জিয়াউর রহমান। মাঝখানে আর কোনো ভাইটাই নাই। অন্তর্বর্তীকালীন সরকার, আমরা তাকে সমর্থন দিয়েছি। তারা চেষ্টা করছেন অতি দ্রুত কিছু কাজ শেষ করে এই নির্বাচনের দিকে যাওয়া। কিন্তু এর মধ্যেই কতগুলো সন্দেহের সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে। সেই সন্দেহটা হচ্ছে যে আদৌ নির্বাচনটা এরা আন্তরিক কিনা। কারণ আছে এই সন্দেহ সৃষ্টি হওয়ার। তার মধ্যে গতকালই একটা খবর বেরিয়েছে, নিশ্চয়ই আপনি দেখেছেন, যে স্থানীয় সরকার উপদেষ্টা যিনি আছেন, তিনি বলেছেন ফ্যাসিস্টদের লোকেরা যদি কেউ মাপ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায়, তাহলে তারা অংশ নিতে পারবে। এটা কি আপনারা মেনে নেবেন? তোমরা এটা মানবে? এর থেকে এটাই প্রমাণিত হয়েছে যে তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদেরকেও তারা জায়গা দিতে চায়। আমি কথাটা এই জন্যই তুললাম, যেটা অনেককেই দেখলাম, আমি আপনারা ঠিক খেয়াল করেন এই কথাটা কালকে স্থানীয় সরকার উপদেষ্টা বলেছেন, which is dangerous। তার মানে কি আমরা এটা মনে করব যে তারা সরকারে থেকে তাদের দল গোছানোর জন্য তারা বিভিন্ন রকম কৌশল নিচ্ছেন? সেই কৌশল নিলে তো আমরা তা হতে দেব না, এই দেশের মানুষ তা হতে দেবে না। আমরা সেই খুব পরিষ্কার করে বলছি, অবশ্যই নতুন যে কোনো রাজনৈতিক দলকে আমরা স্বাগত জানাবো। ছাত্র সংগঠন ইতিমধ্যে করেছেন, আমরা স্বাগত জানাচ্ছি। যখনই দল তৈরি করবেন স্বাগত জানাবো। তার অর্থ এই নয় যে আপনারা সরকারে বসে সরকারের সমস্ত সঙ্গে আপনারা আপনাদের দল গঠন করবেন, সেটা কখনোই মেনে নেওয়া হবে না। আমি আবারও বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে এবং সরকার প্রধানকে যে আপনি অবিলম্বে এই বিষয়গুলো ব্যবস্থা নিন, তাহলে জনগণের যে আস্থা আপনাদের উপরে আছে সে আস্থাও আপনাদের উপরে আর থাকবে না। আমি যখন প্রথম বলেছিলাম যে যদি এই অন্তর্বর্তী সরকারের কেউ নিরপেক্ষতা হারায়, তাহলে আরেকটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে, বলেছিলাম না? কেন বলেছিলাম তা এখন প্রমাণ হচ্ছে। তখন তিনি বলেছিলেন যে আমি নাকি 1-11 দিকে নজর দিচ্ছি। আমরা 1-11 ভুক্তভোগী। 1-11 তৈরি করে তা টিকতে পারে মানুষের কাছে। আবারও হুঁশিয়ার করে বলে দিতে চাই, যদি আবার কেউ সেই 1-11 কথা চিন্তা করেন, গণতন্ত্রকে বিসর্জন দিয়ে আবার সেই একদলীয় শাসন বা ফ্যাসিস্ট আন্দোলন, ফ্যাসিস্ট সরকারের দিকে যেতে চান, তারা কখনোই জনগণ তা মেনে নেবে না। আমি ছাত্রদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আমাদের ছাত্রদল ছেলেগুলি, একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যে জ্ঞানের কোনো বিকল্প নেই। জ্ঞান চর্চাটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য হতে হবে। তখনই আমরা অত্যন্ত ভালো দল গঠন করতে পারবো যখন আমরা জ্ঞান অর্জন করতে পারবো। আমরা গোটা পৃথিবীর ছাত্র রাজনীতির ইতিহাস জানতে পারবো, যখন পৃথিবীর রাজনীতির ইতিহাস জানতে পারবো, যখন আমরা বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কোয়ালিফাই করে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে পারবো। এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। এই কথাগুলো আমি বারবার এই জন্য বলছি যে আমাদের শুধুমাত্র ওই আন্দোলন, শুধুমাত্র আপনার সংগঠন, এটা বললেই চলবে না। সেই সংগঠনকে শক্তিশালী করার জন্য আমাদেরকে অবশ্যই জ্ঞান চর্চাটা করতে হবে, এবং জ্ঞান চর্চাই হবে আমাদের এই প্রতিষ্ঠানের মূল কেন্দ্র। তা না হলে দিতে পারবে না। সেই জন্যই যারা মেধাবী তাদেরকে সামনে আনতে হবে, জানতে হবে, প্রতিটি বিষয় সম্পর্কে ধারণা থাকতে হবে। আমি নিজে ছাত্র রাজনীতি প্রোডাক্ট। আমি সে অনেক আগে, তোমাদের বহু আগে, 60-এর দশকে আমি ছাত্র রাজনীতি করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমাদের সময়ে
আমাদের সংগঠন সেল তৈরি করতে, স্টাডি সেল, পড়াশোনার জন্য সেল গঠন করা হতো। সেখানে পড়াশোনা হতো, পরীক্ষা হতো, তারপরে প্রমোশন হতো। পদের প্রমোশন নির্ভর করত যে আমি কতটুকু জানি তার উপরে। এই বিষয়টা যদি আমরা চালু করতে পারি আমাদের ছাত্রদলের মধ্যে, তাহলে নিঃসন্দেহে ছাত্রদল হবে সবচেয়ে শক্তিশালী সংগঠন। আমি এই অনুরোধ রাখবো, এই ধরনের চিন্তা ভাবনাগুলো নিয়ে আসতে হবে। তোমাদের উপরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু অনেক আস্থা রাখেন। আস্থা রাখেন এই জন্যে যে তোমরা হচ্ছে ভবিষ্যৎ, তোমরা হচ্ছে রিক্রুটিং গ্রাউন্ড। বিএনপি তখনই শক্তিশালী হবে যদি ছাত্রদল শক্তিশালী হয়। বিএনপি তখনই একটা মেধাবী সংগঠন হবে যদি ছাত্রদল একটা মেধাবী সংগঠন হয়। তোমরা লক্ষ্য করে দেখবে যে এখন বিএনপিতে যারা, এই যে তোমাদের বকুল ভাইদের থেকে শুরু করে যারা আছেন, সমস্ত কিন্তু ছাত্র দলের প্রোডাক্ট। আমি নই, কিন্তু আমি ছাত্র রাজনীতির প্রোডাক্ট, কারণ তখনও ছাত্রদল তৈরি হয়নি। আমি যখন ছাত্র, তখন তো পাকিস্তান আমলে, আমি তখন ছাত্রদল তারা অনেক পরে তৈরি হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে অনেক পরে, আমরা যুদ্ধ করেছি। একটা কথা, আমি শেষ কথা তোমাদের বক্তব্য দীর্ঘ করবো না। এই লড়াইটা আমাদের কিন্তু এখন একটা অত্যন্ত একটা ক্রান্তিকালের লড়াই এসে দাঁড়িয়েছে। এই লড়াইয়ে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন ধৈর্য, টলারেন্স এবং মেধার চর্চা করা। আর একটা বিষয় যেটা আমি সবসময় বলি, যে যুদ্ধটা কিন্তু অন্য জায়গায় চলে গেছে। যুদ্ধটা কোথায় গেছে? সাইবার ক্ষেত্রে। এখন সাইবার ওয়ার, সোশ্যাল মিডিয়া, এইখানে যে যত বেশি অ্যাক্টিভ, যত বেশি তার অবস্থান, সে তত জয়লাভ করছে। আজকে এই যে আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকম কথা বলা হয় দলের বিরুদ্ধে, তাই না? আমার ছাত্র দলের বিরুদ্ধে বিভিন্ন কথা বলা হয়, দেখবে যে ওরা অতি দ্রুত সেই সমস্তগুলোকে কাজ করে ভাইরাল টাইরাল করে দিয়ে মানুষের মনটাকে অন্যদিকে নিয়ে চলে যায়, ভাবে এটাই বোধহয় সত্যি, তাই তো নাকি? এই কাজটা কিন্তু তোমাদের করতে হবে। এটা তোমরা সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি অ্যাক্টিভ হও। শুধুমাত্র নিজেদের ছবি দিয়ে, একটা মিছিলের ছবি দিয়ে, পোস্টার দিয়ে কাজটা না করে আসল বিষয়গুলোকে নিয়ে তোমরা কথা বলতে শুরু করো। এটা তোমাদের দায়িত্ব, এটা তোমাদের দায়িত্ব। আমরা যারা বয়স্ক মানুষ, আমরা বিএনপি করি, আমরা সবাই এটা ভালো মতো বুঝিও না, কিন্তু তোমরা ওই মোবাইল সেটটা খুব ভালো বোঝো, তাই না? কি বোঝো না? না, ওইখানে লড়াইটা ওইখানে চালাও। আর আমরা যে স্লোগান দিই মাঝে মাঝে, অমুক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, বলি না? এটাও দরকার নাই। আমাদের ভাই একজনই, তারেক রহমান, তাই না? আমাদের নেত্রী একজন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমাদের দার্শনিক, আমাদের প্রতিষ্ঠাতা একজন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। মাঝখানে আর কোনো ভাইটাই নাই, কিন্তু ডিসিপ্লিন আছে। আজকে আমাদের ছাত্রদলের নেতা রকিব, রাসেল এবং অন্যান্য নেতা যারা আছে, তাদেরকে সবসময় মেনে চলতে হবে, সব জায়গায় নেতৃত্ব মানতে হবে, অর্থাৎ একটা সুসংহত রাজনৈতিক দল গড়ে তুলতে হবে।